মার্টিন লুথার কলেজের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। তোমরা ইতিমধ্যে অবগত হয়েছে যে অতি শীঘ্রই আমাদের কলেজ খোলার সরকার সিদ্ধান্ত নিয়েছে। আশা করি অতি শীঘ্রই আমাদের কলেজ খুলে যাবে। এই জন্য আমরা অনলাইনের যে ক্লাসগুলো করছি সেই ক্লাসগুলোর প্রতি একটু মনোযোগী হই, যাতে আমরা পিছনে পড়ে না যাই। আচ্ছা, তাহলে আজকে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করব, পূর্বে আলোচনা করা হয়েছিল অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা এবং অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য নিয়ে। আজকে আমরা অংশীদারি ব্যবসায়ের যে সুবিধা সেটা নিয়ে আলোচনা করব। অংশীদারি ব্যবসা গঠন করলে কি কি ধরনের ভালো দিক রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোকপাত করব। সর্বপ্রথম আমরা বিষয়গুলো একটু দেখে নিই যে কোন বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, তাহলে পড়তে আমাদের সহজ হবে। অংশীদারি ব্যবসায় সংগঠন যে রয়েছে এর সুবিধাটা কি? সহজ গঠন। 2 নম্বর হচ্ছে অধিক মূলধন। 2 নম্বর হচ্ছে কি? অধিক মূলধন। 3 নম্বর হচ্ছে দলবদ্ধ প্রচেষ্টা। 4 নম্বর হচ্ছে সম্মিলিত সিদ্ধান্ত, মানে একত্রিতভাবে সবাই সিদ্ধান্ত নিতে পারে। 5 হচ্ছে ঝুঁকি বন্টন। ঝুঁকি মানে যে কোনো ধরনের যদি লোকসান আসে তাহলে সেই ঝুঁকি বা লোকসানটা বন্টন করা যায়, সবার মধ্যে চুক্তি অনুযায়ী যেভাবে ছিল সেভাবে এটা বন্টন করা যায়। তারপর হচ্ছে আইনগত ঝামেলা মুক্ততা। এখানে আইনগত যে ঝামেলা রয়েছে সেই ঝামেলা অনেকটা নাই বললেই চলে। তারপর অসীম দায়ের পরোক্ষ সুবিধা। এবং 8 নম্বর হচ্ছে জনসংযোগ সুবিধা। 8 নম্বর কি? জনসংযোগ সুবিধা। তাহলে এবার আমরা চলে আসি আলোচনার মধ্যে। আমরা এখানে অংশীদারি ব্যবসার সুবিধা পেলাম 8টি। তাহলে আমরা এই 8টি নিয়ে আজকে আলোচনায় আসি। 1 নম্বর হচ্ছে সহজ গঠন। তাহলে এক মালিকানা ব্যবসায় গঠন করা সহজ। এক মালিকানা ব্যবসায়ের মূলধনের পরিমাণও কম থাকে, ঝুঁকির পরিমাণও কম থাকে, এবং সেই এক মালিকানা ব্যবসায়ের কিন্তু আওতা বা পরিধিও কম থাকে। আর অন্যদিকে অংশীদারি ব্যবসায়ের মূলধনের পরিমাণ বেশি থাকে। অংশীদারদের মধ্যে চুক্তি অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হয় বিধায় এখানে যে ঝামেলা থাকবে সেই ঝামেলা হওয়ার সম্ভাবনা কম থাকে, কারণ চুক্তি অনুযায়ী সবকিছু সংগঠিত হয়ে থাকে। কে কি ধরনের মূলধন দিবে, কে কি ধরনের লাভ নিবে, কি ধরনের ঝুঁকি বহন করবে, এই বিষয়গুলো। তাহলে অংশীদারি ব্যবসায় হচ্ছে চুক্তি। একটা কথা আছে যে চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। তাহলে চুক্তি অনুযায়ী অংশীদারি ব্যবসায় গঠিত হয়, পরিচালিত হয় এবং নিয়ন্ত্রিত হয়। চুক্তির মধ্যে অংশীদারদের সংখ্যা লেখা থাকবে। চুক্তির মধ্যে অংশীদারদের মধ্যকার দায় দায়িত্ব, কে কিভাবে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবে সেই বিষয়গুলো এখানে লেখা থাকবে। কে কি পরিমাণে মুনাফা নিবে বা ঝুঁকি বহন করবে, ব্যবসা পরিচালনা অংশগ্রহণ করবে কিনা, সেই বিষয়গুলো অংশীদারি ব্যবসায়ের মধ্যে স্পষ্টভাবে লেখা থাকে। এই জন্য অংশীদারি ব্যবসায় গঠন করা অনেক বেশি সহজ, মানে গঠন করা সহজ। মোট কথা এটার মধ্যে ঝামেলার পরিমাণ কম। অধিক মূলধন। তাহলে কিছুক্ষণ আগে বললাম এক মালিকানা ব্যবসা। এক মালিকানা ব্যবসায়ের
মূল বৈশিষ্ট্য হচ্ছে মালিক থাকেন একজন, আর অংশীদারি ব্যবসায় কি থাকেন, মালিক একাধিক থাকেন। তাহলে একাধিক মালিক যদি থাকেন তাহলে অবশ্যই একাধিক ব্যক্তি এখানে অর্থ বিনিয়োগ করবে, আর অর্থ বিনিয়োগের ফলে কি হবে, এখানে মূলধনের পরিমাণটা বেশি হবে। একাধিক ব্যক্তি, একজন ব্যক্তি যদি 1 লক্ষ টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে, তাহলে সেখানে যদি 5 জন ব্যক্তি একত্রে ব্যবসা শুরু করে, তাহলে সেখানে কিন্তু 5 লক্ষ টাকা ব্যবসার মূলধন হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে সহজে আমরা বুঝতে পারি যে অংশীদারি ব্যবসায় মূলধনের পরিমাণ অনেক বেশি এবং মূলধন সংগ্রহ করাও অনেক বেশি সহজ। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অতি সহজেই মূলধন অধিকতর করা সম্ভবপর হয়। তাহলে আমরা শিখলাম সহজ গঠন, 2 নম্বর শিখলাম অধিক মূলধন। এবার 3 নম্বরে আসি, দলবদ্ধ প্রচেষ্টা। দলবদ্ধ প্রচেষ্টা মানে কি? দলীয়ভাবে, যেহেতু অংশীদারি ব্যবসায় একাধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত হয়, তাহলে এখানে একটি ধরতে পারি আমরা একটা টিম বা দল, এরকম একটি বিষয় থাকে। যেহেতু একাধিক ব্যক্তি এখানে একত্রিতভাবে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাদের পরিচালনার ক্ষেত্রে পরামর্শ প্রদান করে থাকেন। তাহলে এক্ষেত্রে কিন্তু দলবদ্ধ একটি প্রচেষ্টা থাকে। দলের যারা সদস্য থাকে অংশীদারি ব্যবসায়, সবাই কিন্তু তাদের কি করে থাকেন, দায় দায়িত্বগুলো সে অনুযায়ী পালন করে থাকেন। দায় দায়িত্ব পালন করার ফলে কি হয়, তাদের মধ্যকার যে সমস্যাগুলো বা সম্ভাবনাগুলো, সেগুলো সমস্যা দূর করা এবং সম্ভাবনাগুলো বাস্তবায়ন করা অনেক বেশি সহজ হয়। তাহলে দলবদ্ধ প্রচেষ্টা, দলবদ্ধ প্রচেষ্টা বলতে বোঝাচ্ছে যে কোনো ধরনের পরামর্শ, যে কোনো ধরনের উদ্যোগ বা যে কোনো ধরনের কার্য পরিচালনার ক্ষেত্রে দলবদ্ধভাবে একটি সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। কারণ সাধারণত আমরা গণতান্ত্রিক যে একটা মতবাদ রয়েছে যে সকলের মতামতের ভিত্তিতে কোনো কাজ প্রতিষ্ঠা করা, তাহলে সেই ক্ষেত্রে সকলের যে মতামত এবং সকলের দলবদ্ধ একটা প্রচেষ্টা, যে কারো দেখা যাচ্ছে সুনাম থাকে, কারো দেখা যাচ্ছে অর্থ থাকে, কারো দেখা যাচ্ছে যে ব্যবসার অভিজ্ঞতা থাকে, এই যে সম্মিলিত এক এক ধরনের সুযোগ সুবিধা, এগুলোর মাধ্যমে কি করা যায়, দলবদ্ধ প্রচেষ্টাকে আরো বেশি বেগবান করা সম্ভব হয়। তাহলে অংশীদারি ব্যবসায় একটি গুরুত্বপূর্ণ সুবিধা হচ্ছে দলবদ্ধ প্রচেষ্টা, মানে সকলেই তাদের অংশীদারি ব্যবসায়কে সম্প্রসারণ করার জন্য এবং মুনাফার পরিমাণ বৃদ্ধির জন্য দলবদ্ধভাবে একত্রিতভাবে কাজ সম্পাদন করতে সক্ষম হয়, যেহেতু এখানে একাধিক সদস্য বিদ্যমান থাকে। তারপর হচ্ছে সম্মিলিত সিদ্ধান্ত। তাহলে দলবদ্ধ প্রচেষ্টা আর সম্মিলিত সিদ্ধান্ত কিন্তু অনেকটা কাছাকাছি পর্যায়ে। সম্মিলিত সিদ্ধান্ত বলতে বোঝাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে এক মালিকানা ব্যবসায় একজন মালিক যে সিদ্ধান্তটা নিচ্ছেন সেই সিদ্ধান্তের মধ্যে তিনি সন্তুষ্ট না, তিনি দ্বিধাহীনতায় ভুগছেন যে এই সিদ্ধান্তটা কি নেওয়া আমার ঠিক হচ্ছে কি হচ্ছে না। আবার এই সিদ্ধান্তের ব্যাপারে কারো যদি পরামর্শ নিতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমার ব্যবসার ক্ষতি হতে পারে। তাহলে এই যে একটা আতঙ্ক বা একটা নিজের মধ্যে একটা অসম্পূর্ণ একটি মনোভাব তৈরি হয়, অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভাবনা খুবই কম থাকে, যেহেতু এখানে সম্মিলিত সিদ্ধান্ত। কারণ একজন অংশীদার তার মতামত প্রকাশ করে থাকে, অন্য আরেকজন অংশীদার তার মতামত ভিন্নভাবেও প্রকাশ করতে পারে। তাহলে এই যে এক একজন এক এক ধরনের মতামত দিচ্ছেন, এগুলোর মধ্যে যাচাই বাছাই করে যেটা সবচেয়ে বেশি উপযোগী বা যেটা যে মতামত অধিক বেশি গ্রহণযোগ্য এবং সংখ্যাগরিষ্ঠ, সেই মতামতকে প্রাধান্য দিয়ে কি করা হয়, অংশীদারি ব্যবসায়ের সিদ্ধান্তগুলো নেওয়া হয়। তাহলে সম্মিলিত সিদ্ধান্তের ফলে কি হবে, এক একজনের কাছ থেকে এক এক ধরনের পরামর্শ বের হবে, এক একজনের এক এক ধরনের অভিজ্ঞতা বা এক একজনের এক এক ধরনের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থাকতে পারে। এগুলোর মাধ্যমে সম্মিলিতভাবে এই সিদ্ধান্তগুলো নেওয়া অনেক বেশি সহজতর হয়। এক কথায় একজন ব্যক্তি দ্বারা যে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়, সম্মিলিতভাবে বা একত্রিতভাবে বহু সংখ্যক লোকের মাধ্যমে সেই সিদ্ধান্ত নেওয়া অনেক বেশি সহজতর হয়। তারপর আমরা পাচ্ছি ঝুঁকি বন্টন।
ঝুঁকি বন্টন। তাহলে ঝুঁকি বলতে বোঝাচ্ছে কি? ঝুঁকি বলতে হচ্ছে ব্যবসায় মুনাফার বিপক্ষে যে আর্থিক ক্ষতির একটি সম্ভাবনা থাকে তাকে বলা হচ্ছে ঝুঁকি। এই ঝুঁকি যে ব্যবসায় যত বেশি থাকবে ব্যবসায় মুনাফার পরিমাণও তত বেশি থাকবে। এগুলো বলা হচ্ছে যে ব্যবসায় ঝুঁকির পরিমাণ বেশি সে ব্যবসায় মুনাফার পরিমাণও বেশি থাকে। তাহলে এই যে ঝুঁকিগুলো থাকে, এই ঝুঁকি বন্টন চুক্তি যে করা হয় সেই চুক্তির মধ্যে লাভ ক্ষতির বন্টন প্রক্রিয়া অবশ্যই নির্ধারিত থাকে। কোন ব্যবসায়ী বা কোন অংশীদার কি পরিমাণে লাভ নেবেন, কি পরিমাণে লোকসান গ্রহণ করবেন বা ঝুঁকি গ্রহণ করবেন সেগুলো স্পষ্টভাবে লিপিবদ্ধ থাকে। আর যদি এই সম্পর্কে লেখা না থাকে, শুধু মৌখিকভাবে হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি করা হয়? অংশীদারি ব্যবসায়ের সকল সদস্যদের মধ্যে সমতালে এগুলো বন্টন করা হয়। আমরা জানি অংশীদারি ব্যবসায় লিখিত হতে পারে, মৌখিক হতে পারে, মৌখিক এবং লিখিত লিখিত হতে পারে, মৌখিক হতে পারে। 1 নম্বর মৌখিক, 2 নম্বর হচ্ছে লিখিত, 3 নম্বর হচ্ছে লিখিত ও নিবন্ধিত। এই 3 ভাবে হতে পারে। তাহলে সেক্ষেত্রে যদি স্পষ্টভাবে কিছু বলা না থাকে, শুধু মৌখিকভাবে বলা থাকে অংশীদারি ব্যবসায়ের অংশীদারদের লাভ লোকসানের পরিমাণ, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? অংশীদারদের মধ্যে সমহারে এই ঝুঁকি বন্টন করতে পারি। এর ফলে কি হয়? কারো একার উপরে এই ঝুঁকি বর্তায় না, একাই সেই সবকিছু বহন করে না। এক্ষেত্রে তার যে একটা আর্থিক ক্ষতি এককভাবে বহন করার যে একটা সম্ভাবনা ছিল সেটা থেকে সে পরিত্রাণ পায়। কারণ এক মালিকানা ব্যবসায় কিন্তু একজন ব্যবসায়ী এককভাবেই সমস্ত যেমন মুনাফা ভোগ করে থাকে, এককভাবে সকল ঝুঁকিও তাকে নিতে হয়। কিন্তু অংশীদারি ব্যবসায়ের বিষয়টা কিন্তু ভিন্ন। অংশীদারি ব্যবসায় যে চুক্তি থাকবে সেই চুক্তি অনুযায়ী একজন অংশীদার কি করবে? তার লাভ নিবে এবং ঝুঁকিও বহন করবে। আর যদি চুক্তি না থাকে তাহলে কি হবে? সমহারে সবাইকে সেই ঝুঁকি বা মুনাফার পরিমাণ বন্টন করা হয়। এই জন্য ঝুঁকি বন্টন বিষয়টা অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং এটা একটা বিশাল সুবিধা যে এককভাবে কারো উপরে এই ঝুঁকিটা বর্তায় না। তাহলে এই পাশ থেকে আমরা যেটা শিখলাম, সহজ গঠন, 2 হচ্ছে অধিক মূলধন, 3 হচ্ছে দলবদ্ধ প্রচেষ্টা, 4 হচ্ছে সম্মিলিত সিদ্ধান্ত, আর 5 হচ্ছে ঝুঁকি বন্টন। এবার আমরা এদিকে আসি। 6 হচ্ছে কি? আইনগত ঝামেলা মুক্ততা। তাহলে আইনগত ঝামেলা মুক্ততা বলতে বোঝাচ্ছে কি? আইনের যে একটা কড়াকড়ি বা আইনের ক্ষেত্রে যে বিভিন্ন বিধি নিষেধ সেটা থেকে অনেকটাই মুক্ত থাকা যায়। কারণ এই ব্যবসায় কি কোম্পানির নেই বিভিন্ন ধরনের যে আইনগত ঝামেলা বা আইনগত যে কড়াকড়ি রয়েছে সেটা থাকে না। এই ব্যবসায়কে কোম্পানির নেই, এই ব্যবসায়ীকে কোম্পানি যে রয়েছে এই ব্যবসায়ীকে কোম্পানির নেই বা কোম্পানি সংগঠনের নেই কি করতে হয় না? অনেক ধরনের ঝামেলা, আইনগত ঝামেলা পোহাতে হয়। আইনগত ঝামেলা না পোহানোর কারণে কি করতে পারে? সহজেই এই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে। তাহলে কোম্পানি সংগঠন গঠনের ক্ষেত্রে যেমন আইনগত ঝামেলা রয়েছে, এক কথা বলতে পারি আমাদের অংশীদারি ব্যবসায় গঠনের ক্ষেত্রে সেই আইনগত ঝামেলাটা নেই। আর আইনগত ঝামেলা না থাকার কারণে সহজেই এই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা যায় বা গঠন করা যায়। এই জন্য বলা হচ্ছে আইনগত ঝামেলা মুক্ততা। এরপর আমরা আসি অসীম দায়ের পরোক্ষ সুবিধা। তাহলে অসীম দায় বলতে বোঝাচ্ছে কি? যে দায়ের কোনো সীমাবদ্ধতা নেই। তাহলে যে দায়ের কোনো সীমাবদ্ধতা নেই, দায়ের মাত্রা বুঝে, আমি আবার বলছি, দায়ের মাত্রা বুঝে ব্যক্তি বা ব্যক্তিবর্গের সতর্ক হয়ে চলার যে সুবিধা তাকেই বলা হচ্ছে অসীম দায়ের পরোক্ষ সুবিধা।
অসীম দায়ের পরোক্ষ সুবিধা। আবার বলছি যে দায়ের মাত্রা বুঝে ব্যক্তি বা ব্যক্তিবর্গের সতর্ক হয়ে চলার যে সুবিধা তাকে বলা হচ্ছে অসীম দায়ের পরোক্ষ সুবিধা। অসীম দায়ের পরোক্ষ সুবিধা হচ্ছে সকল অংশীদাররা অত্যন্ত সতর্কতার সাথে কি করে থাকেন, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে থাকেন। সকল অংশীদাররা অত্যন্ত সতর্কতার সাথে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে থাকেন। এই সতর্কতার সাথে পরিচালনা করার ফলে দেখা যাচ্ছে তাদের সতর্কতার সহিত কেন পরিচালনা করে থাকেন, কারণ তাদেরকে কিছু দায় দায়িত্ব দেওয়া হয় যে এই কাজের জন্য তুমি দায়িত্ববান, তোমাকে জবাবদিহি করতে হবে। সেক্ষেত্রে কি হয়, সে অনেক বেশি সতর্ক হয়ে পড়ে এবং ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে অপ্রয়োজনীয় ব্যয় বা অপ্রয়োজনীয় যে বিষয়গুলো রয়েছে, অন্যান্য বিষয়, সেইগুলো হ্রাসের ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবং অসীম দায়ের পরোক্ষ সুবিধার ফলে কি হতে পারে যে তৃতীয় পক্ষ এরূপ ব্যবসায় সুবিধার কারণে ঋণ প্রদানে আগ্রহী থাকে। যে অসীম দায়ের পরোক্ষ সুবিধা যেহেতু রয়েছে, যে এই ব্যবসা প্রতিষ্ঠানের অনেক বড় ধরনের কোনো দায় নেই বা দায় হওয়ার সম্ভাবনা নেই, তাহলে সেই ক্ষেত্রে তৃতীয় পক্ষ যদি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঋণ চায়, ধরা গেল এক্স নামক একটি ব্যবসা প্রতিষ্ঠান তার অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করেছে, তাদের এখন ঋণের প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে তাদের ঋণ পাওয়া অনেক বেশি সহজ হবে, কারণ অসীম দায়ের একটা পরোক্ষ সুবিধা রয়েছে। যে দায়টা রয়েছে সেই দায়টা এককভাবে না, সম্মিলিতভাবে সবাই বহন করবে। এর জন্য অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো ব্যাংক সেই অংশীদারি ব্যবসায়কে সহজেই ঋণ দিবে। ঋণ দেওয়ার ফলে তারা অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করবে, এই কারণে যে একক কোনো ব্যক্তির কাছে আমরা টাকা পাবো না, সম্মিলিতভাবে অংশীদারি ব্যবসায় যত সদস্য রয়েছে সবাই এই চুক্তি অনুযায়ী এই ঋণের জন্য দায়বদ্ধ থাকবে। তাহলে অসীম দায়ের পরোক্ষ সুবিধা আমরা বুঝতে পেলাম কি, দায়ের মাত্রা বুঝে ব্যক্তি বা ব্যক্তিবর্গের সতর্ক হয়ে চলার যে সুবিধা তাকেই বলা হচ্ছে অসীম দায়ের পরোক্ষ সুবিধা। আর অসীম দায়ের পরোক্ষ সুবিধার ফলে আরেকটা সুবিধা পাওয়া যায়, সেটা হচ্ছে তৃতীয় পক্ষের কাছ থেকে ঋণ পাওয়া অনেক বেশি সহজ হয়। 8 নম্বর আসি জনসংযোগ সুবিধা। তাহলে জনসংযোগ বলতে বোঝাচ্ছে কি, জনসংযোগ মানে জনগণের সাথে ক্রেতা বা ভোক্তা বা যেই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছি সেই ব্যবসা সম্পর্কে অন্যদেরকে বুঝাতে অনেক বেশি সহজ হয়। এক মালিকানার ব্যবসায় একজন মালিক থাকলে তিনি এককভাবে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু অংশীদারি ব্যবসায় যেহেতু একাধিক মালিক থাকেন, সেখানে এক একজন মালিক বা এক একজন অংশীদার তাদের দায়িত্ব নিয়ে একাধিক ব্যক্তির কাছে যেতে পারে এবং সেই ব্যক্তিরা অনেক বেশি আশ্বস্ত হয় যে না, এখানে যেহেতু একাধিক ব্যক্তি রয়েছে, এখানে প্রতারণার পরিমাণ কম থাকবে এবং তাদের কাছ থেকে জবাবদিহিতা পাওয়া যাবে। একজনকে না পাওয়া গেলেও তো আরেকজনকে পাওয়া যাবে। ফলে তাদের সুনাম, তাদের কার্যক্রম যদি ভালো হয়, অতি দ্রুত এগুলো ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা অংশীদারি সংগঠনের সুবিধাগুলো আরেকবার দেখে নিই কি কি পড়লাম। সহজ গঠন, অধিক মূলধন, দলবদ্ধ প্রচেষ্টা, সম্মিলিত সিদ্ধান্ত, ঝুঁকি বন্টন, আইনগত ঝামেলা মুক্ততা, অসীম দায়ের পরোক্ষ সুবিধা, জনসংযোগ সুবিধা। তাহলে এই যে বিষয়টা, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা ভালো মতো বুঝতে পেরেছ। বাসায় এগুলো অবশ্যই তোমরা লিখে পড়বে এবং পরবর্তী ক্লাসের জন্য তোমাদের আহ্বান জানিয়ে এখানেই ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো।